এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশানে মশানে সিদ্ধপীঠে। প্রকৃত সাধকের দেখা পাবার পিপাসা মনের মধ্যে উদগ্র হয়ে উঠেছে তখন। সারাদিন পথ হাঁটি, সন্ধেবেলা কোনো মন্দিরে কি বাঁধানো গাছের তলায় রাতের আশ্রয় নিই। রান্না করে খেতাম না কখনো, হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে খেতাম। কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুব ভালো কেটেছে জানো। এখন এই বদ্ধতার ভেতরে বসে মনে করলে রোমাঞ্চ হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার উপরে খোলা আকাশ, পথেরও কোনো সীমা নেই, কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধহয় এই পথের নেশাতেই ঘরছাড়া হয়ে পড়তাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাংলার বিহারের সীমান্তে একটা ছোট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ি আর গুড় কেনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞেস করলাম। মুদি বলল, ছোট রামপুর বাবুজি। আমি চমকে উঠলাম, কি বললে? ছোট রামপুর? জি। কেন বাবু? না কিছু না। মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরেই ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি। এখানে কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মাখা মুখ, কোদাল হাতে রাঙা কাকা বাগানে জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতে রাঙা কাকার সেই কান্না। ছোট রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গেছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোত কম, কিন্তু নদীর দুপারে অনেক দূর অবধি বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারেই রামপুরের শ্মশান। উঁচু নিচু লাল মাটির প্রান্তরের মধ্যে বিশেষ কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি করে একটা চালা ঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছলাম তখন দিনের আলো নিভে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী, কাজেই রাত্রে জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে কাটানো আমার অভ্যাস আছে, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চিড়ে গুড় দিয়ে রাত্রের খাওয়া সেরে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিশ্রীর উপর উঠে সে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারে সাদা বালি চিকচিক করছে চাঁদের আলোয়। এমন অমন দৃশ্য তোমরা দেখনি হে। শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা বা অমাবস্যা টেরও পাও না। শহরে জীবন নেই। শরীর খুব ক্লান্ত ছিল, ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। সামনে চালাঘরটা যখন আসে তখন আর খোলা জায়গায় ঘুমোই না। ঘুমোই কেন এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগুলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা। কেবল একদিকে কতগুলো খড়ের আঁটি পড়ে আছে। ভালোই হলো, আমি খড়ের আঁটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেয়াশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়ল লোকটা। এতক্ষণ বুঝতেই পারেনি ঘরে আরেকজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা, খালি গা, আধমলা ধুতি পর্নে, লম্বা চুল, মুখে দাড়ি গোপের জঙ্গল। হঠাৎ আলো জ্বালায় মুখের সামনে, হাত দিয়ে আড়াল করে আসে। পুরা কাঠির টুকরোটা ফেলে দিলাম। বিড়ি ধরে গিয়েছিল। গোটা দই টান দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না। সে যেখানে বসে আছে আন্দাজে সেদিকে তাকিয়ে প্রশ্ন একটা করলাম। প্রথমে খানিকটা চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা খসখসে গলায় উত্তর এলো, আমি এই শ্মশানেই থাকি। মরা পোড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায় সব শ্মশানেই থাকে। আমি আন্দাজ করে নিলাম এ তাদেরই একজন। জিজ্ঞাসা করলাম, থাকো মানে কি? কি করো? মরা পোড়াও? না। তাহলে? শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকে জানি এ ধরনের লোকেরা কথা কম বলে আর নিজেদের সম্বন্ধে কিছু বলতে চায় না। কাজেই প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে? না। ভালো মজা। আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহরে পালিশ করা মানুষের চাইতে এইসব হাটে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদের বেশি ভালো লাগে। তা এ দেখছি বাক্য ব্যয় একেবারে অনিচ্ছুক। লোকটার গলায় বা অমন ভাঙা ভাঙা কেন? ঠান্ডা লেগেছে নাকি? একটু চুপ করে থেকে ভাবলাম কী প্রসঙ্গে কথাবার্তা চালানো যায়। তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞাসা করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন আছো এইখানে? অনেক দিন। অদ্ভুত কিছু দেখনি বা অমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এইবার লোকটার অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ লাগলো। সে বলল, কেন দেখব না? এমন একটা ঘটনা দেখেছি যা কোনো দিন ভুলতে পারবো না।
একটু বিস্মিত হয়ে বললাম, কি ঘটনা? কিছুক্ষণ স্তব্ধতা, তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সেই মানুষটির গলা ভেসে এলো। অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল। অল্প বয়সের বউ, লাল পা শাড়ি পরিয়ে, মাথার সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল নদীর পাড়ে। ওই যেখানে রাঙামাটির ঢিবির মতো উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ? বাইরে তো চাঁদের আলো, ঠিক ওইখানে লোকটা বসে কাঁদছিল একা। বউকে খুব ভালোবাসত কি না। আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। এই ঘটনা যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি এই লোকটা রাঙা কাকিমার দেহকার্যের সাক্ষী? কদিনের জন্য এসেছিল তারা? কাজ শেষ করে ফিরে যাবার কথা ছিল। বউয়ের আর ফেরা হলো না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল, পাশে বৃষ্টি এসে পড়ে। এই ভয়ে ডোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারবার জন্য। এখানেই জন্ম হয়েছিল বউটার, আবার এখানেই সেই মরল। আমার আর কোনো সন্দেহ ছিল না, রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে বটে লোকটা। আশ্চর্য যোগাযোগ তো! আমি জীবনে আজ প্রথম এলাম এখানে, তাও না জেনে, আর এসেই লোকটার সঙ্গে আলাপ। বললাম, খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই। বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা। লোকটা শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি না। মানুষ এমন চুপ করে বসে থাকতে পারে? লোকটা বলল, মনে রাখবার কারণ আছে, বউটার পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠে বললাম, কি বলছো তুমি? এ কথা কেউ জানতো না? না, বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে স্বামীকে বলবে, তার সময় পায়নি। কিন্তু বাঁশ দিয়ে খোসাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে, পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয়, জানো তো, নইলে দুজনের কারোরই মুক্তি হয় না। আহা, বউটার বড় শখ ছিল একটা সন্তানের, সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝি নিজের যন্ত্রণার কথা জানবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে দাঁড়ায়। এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম, এবারে লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, সে কি? তুমি বিরাজের নাম কি করে জানলে? কে তুমি? কোনো উত্তর নেই। ঘরে স্তব্ধতা। দেশলায় জ্বালালাম, কেউ নেই কোথাও। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরোলে আমি নিশ্চয় দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তর, চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণী নেই কোথাও। কোথায় গেল সে? ঠিক এই সময়েই এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোদা গুমো ভ্যাপসা গন্ধ। অচেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম, সব ঘটনাই এক সূত্রে গাথা বটে। রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের উপরে ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে ডলপুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগেই গোলযোগ মিটে যেত। রাত্রি ক্রমে গভীর হতে লাগলো। একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়ায় এসে রাঙা কাকিমা এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই সঙ্গে কি আরও একজনের নামে পিণ্ড দেওয়া যাবে? একসঙ্গে করে দিতে পারবেন? পুরোহিত বললেন, কেন হবে না? কিছু মূল্য ধরে দেবেন। এখন কার নামে হবে? কি গোত্র? পুরোহিতকে রাঙা কাকার নামটা বললাম। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সন্তান তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা অনবদ্য সৃষ্টি তারানাথ তান্ত্রিক, ওনার গল্প।